হ্যালো আমার প্রিয় বৃষ্টি বন্ধুরা। বন্ধুরা, তোমাদের জন্য আজকে নতুন একটি অসাধারণ গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা ভাষায় প্রকাশ করার মতো না। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের দাঁড়িয়ে যাবে এবং আপনার হাতের কাজ করতে বাধ্য হবেন। তাই গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। অন্ধকারে মোবাইলের ফ্ল্যাশ অন করতে নিলেই কেউ একজন সারাকে হাত ধরে টেনে দেওয়ালের সাথে মিশিয়ে মুখ চেপে ধরে। শরীরে স্পর্শ লাগতেই অন্ধকারে মুখ না দেখেও সারার তাকে চিনতে অসুবিধা হল না। প্রবলভাবে নিজেকে ছাড়ানোর চেষ্টা চালাতে লাগল। ছাড়ুন, ছাড়ুন বলছি। আপনি এখানে এসেছেন কেন? আমি কিন্তু চিৎকার করব। এক্ষুনি ছেড়ে দিন, না হলে আপনার ভালো হবে না। গি তার পায়ের উপর পা দিয়ে লাথির পর লাথি দিতে দিতে ছটফট করে সারা কথাগুলো বলল। প্রতিউত্তরে লোকটা হাতের মুষ্টিতে সারার চুলগুলো আরও জোরে টেনে ধরেছে, যেন সবগুলো চুল গোড়া থেকে উপরেই ফেলবে। অসম্ভব ন্যথা সারার চোখে পানি বইয়ে দিল। তার মধ্যে লোকটার নিঃশ্বাস উফ মুখের উপর ঘন ঘন ফেলেই যাচ্ছে একের পর এক। এদিকে এত কাছ থেকে লোকটার নিঃশ্বাস সাথে শরীরের গন্ধ সবকিছু সারাকে অবশ করে দিচ্ছে। বল, ওই তুরাগের সঙ্গে তোর কি সম্পর্ক? বল, তোর জন্য ওর এত দর্দ ওঠে কেন? কি এমন করলি যে তোর জন্য দিওয়ানা হয়ে গেছে? বল, উত্তর দেগু। আকাশ এমন করছে যেন সারাকে মেরেই ফেলবে। এইসব নোংরা কথা আপনার মুখেই মানায়? আসলে যে যেমন সে তো সবাইকে তেমনি ভাববে, তাই না? সেটা যাই হোক, আমি আপনাকে উত্তর দিতে বাধ্য নই। আমি কার সঙ্গে কি করেছি, কে আমার জন্য দিওয়ানা হয়েছে, এইসব কৈফিয়ত আপনাকে কেন দিতে যাব? কে আপনি? কেউ না। নিজের লিমিটে থাকুন। আপনার লাইফ নিয়ে আমি যেমন ইন্টারেস্ট দেখাই না, আপনিও আমার লাইফে ঢোকার চেষ্টা করবেন না। যান, 2 দিন পরে না বিয়ে আপনার। এখানে কেন? যান না, নিজের হবু বউয়ের কাছে যান। কথা শেষ হওয়ার আগেই ডানবাহু পাশে তীব্র ব্যথা অনুভব করল। এখানে না, তুরাগ তোকে এখানেই ধরে রেখেছিল তখন, বলেই ধারালো ব্লেডটা ইচ্ছামতো চালিয়ে আঁচড় কাটতে থাকে। সারা ব্যথায় কুকড়ে কেঁদে ওঠে। সারার কান্নার শব্দে আকাশ চমকে ওঠে। তাকিয়ে দেখে সারার হাত থেকে গলগল করে রক্ত স্রোত বয়ে যাচ্ছে, আর ব্যথায় কাঁদছে সারা। আকাশ এবার নিজের হাতে ধরা ব্লেডের দিকে তাকায়। তার মানে এই কাজটা সেই করেছে। রাগে ক্ষোভে কি করছে সেদিকেও হুঁশ ছিল না। এক ছটকায় ব্লেড ওটা ছুঁড়ে ফেলে দিয়ে সারার পাশে মাটিতে বসে পড়ে। পুতুল, কতটা কেটে গেছে তোর? দেখি হাত দে। খুব ব্যথা করছে তাই না? এক্ষুনি ঠিক হয়ে যাবে। দাঁড়া, আমি দেখছি কি করা যায়। কিছুক্ষণ সহ্য কর। সারার কাটা জায়গাটা ধরে বারবার চুমু খায়। ছাড়ুন আমাকে। আপনি কি মানুষ না জানো? আর আকাশ নিজের গায়ের থেকে শার্টটা ছিঁড়ে সেটা দিয়ে সারার হাত বাঁধতে থাকে। পুতুল, প্লিজ শান্ত হয়ে বস। তোর হাতটা বাঁধতে দে, না হলে আরও রক্ত পড়বে। তোর যা মন চায় আমাকে করিস, পরে করিস। এখন চুপ হয়ে বসে থাক প্লিজ পুতুল। অনেক রক্ত পড়ছে তোর। আকাশ অস্থিরভাবে সারার হাত বাঁধছে আর সারা পা দিয়ে বারবার আকাশকে আঘাত করছে যাতে ছেড়ে দেয় সারাকে। আকাশের প্রতিটা ছোঁয়া অসহ্য লাগছে ওর। এই তো পুতুল, আরেকটু লাগবে। বাসায় গিয়েই ওষুধ লাগিয়ে নিস। শায়ানকে বলিস ওষুধ দিয়ে দিতে। আবার চুপ করে থাকিস না, ওরা টেনশন করবে বলে। ব্যান্ডেজ বাঁধা শেষ করে আকাশ সারার গাল দুটো মুঠোর মধ্যে নেয়। আমি বুঝতে পারিনি পুতুল, তুই এত ব্যথা পাবি। বিশ্বাস কর, আমি তোকে কষ্ট দেওয়ার জন্য করিনি। আমার ভুল হয়ে গেছে পুতুল। আমাকে প্লিজ মাফ করে দে। ছাড়ুন। আপনার মতো জঘন্য লোক আমি একটাও দেখিনি। 2 দিন পরে একজনকে বিয়ে করবেন আর আজকে অন্য একটা মেয়ের হাতে ধরে চুমু দিচ্ছেন। লজ্জা নেই আপনার? আপনাকে যেন আমি আর আমার ধারে কাছে না দেখি। আপনার আসল রূপ চেনা হয়ে গেছে। আপনি কাউকেই ভালোবাসে না। আপনি শুধু সবার শরীরটা ভোগ করতে চান। আপনি খুব খারাপ, অসভ্য, জঘন্য একটা মানুষ। চিক চিক, আপনাকে চিন্তা করলেও এখন আমার ঘৃণা হয়। আমি কিভাবে আপনার মতো মানুষের জন্য এত পাগলামি করেছি, সবসময় আপনাকে পাওয়ার জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছি। আমি কিভাবে নিজেকে এত নিচে নামালাম। শোনেন, আজকের পর আপনাকে আমি কখনো আমার চোখের সামনে দেখতে চাই না। আপনার মুখ যেন আমি আর দেখতে না পাই। কথাগুলো বলে সারা সোজা হেঁটে চলে গেল। একবারও পেছনে ফিরে তাকল না।
যে দিনটায় খানবাড়ির সবার উৎসবে মত্ত থাকার কথা ছিল সেই দিনটায় খানবাড়ির সবার কপালে চিন্তার ছাপ। কারণ বরযাত্রী একটু পরেই রওনা দেবে, তার মধ্যে আকাশ কোথায় কেউ জানে না। অনেকক্ষণ ধরে আকাশকে কোথাও পাওয়া যাচ্ছে না। বেবিন খান চিন্তায় অস্থির হয়ে যাচ্ছেন। এখন মেধার বাবাকে কি জবাব দেবেন তিনি? তখনই মেধাদের বাড়ি থেকে ফোন, মেধা নাকি পাগলামি শুরু করেছে। বলছে এই বিয়ে করা তার পক্ষে সম্ভব নয়, তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। শান্ত আর কিছু বলল না, জ্যাকেটটা পরে নিয়ে কানে হেডফোন গুজে আরেকদিকে চোখ ফিরিয়ে নিল। সবাই গান গাইতেছে, দুয়োর দ্বীপ ও বাসিনী, চিনি তোমারে চিনি, দারুচিনির ও দেশে, তুমি বিদেশিনী গো। গানের মাঝে ঘটে গেল আরেকটা বিপদ, সেটা হলো গাড়ি নষ্ট হয়ে গেছে। 1:05 মিনিট লাগবে ঠিক হতে। সবাই বাস থেকে নেমে এদিক ওদিক ঘোরাঘুরি করতেছে। বাকি বাসগুলো আগেই চলে গেছে। শান্ত ফোনে নেট আনার ট্রাই করতেছে, যদি বাই চান্স নেটটা পায় রিয়াজ বা নৌশাদের হেল্পও নিয়ে যেতে পারব গন্তব্যে। আহানা বাস থেকে নেমে একা একা রোডের পাশে দাঁড়িয়ে আছে চুপচাপ। একটা কাক পক্ষী ও নজরে আসতেছে না। কি রকম নিবিড় একটা এলাকা, মাঝে মাঝে গা কাটা দিয়ে উঠে। শান্ত ফোন নিয়ে ঘুরে ঘুরে হাঁটতেছে নেটের জন্য, হাতে ফোন নিয়ে একবার উপরে উঠাচ্ছে আবার নিচে নামাচ্ছে। শেষে যেতে যেতে এক ধাক্কা খেল আহানার সাথে। আহানা চোখ বড় করে বলল, কি সমস্যা আপনার? আমাকে এমন ডিস্টার্ব করেন কেন? আমি ডিস্টার্ব করেছি তোমাকে? ভেরি ফানি, আমি নেট খুঁজতেছিলাম আর তুমি আমাকে দেখো নাই, আমি ফোনের দিকে তাকিয়ে আসতেছিলাম। আজব তো, আপনি দেখে হাঁটতেছেন নাকি না দেখে হাঁটতেছেন সেটাও আমাকেই দেখতে হবে, আর না দেখলে আমার দোষ? হ্যাঁ তোমার দোষ, আপনি একটা অশব্দ লোক। শান্ত গাল ফুলিয়ে আহানার দিকে এগিয়ে যেতে নিতেই আহানা পিছিয়ে গেল। শান্ত আরও এগিয়ে গেল। আহানা এবারও পিছিয়ে গেল। বেয়াদব মেয়ে, আপনি বেয়াদব। শান্ত পিছন ফিরে তাকাতেই দেখল বাস উধাও, সাথে সবাই উধাও। আহানা একটু এগিয়ে চারিদিক দেখল, ওমা কেউ তো নেই, সবাই গেল কই? সব তোমার কারণে হয়েছে, তুমি বেশি বকর বকর করতেছিলা। কি আমার কারণে? গায়ে পড়ে লাগতে আসছিল কে? আজব লোক। শান্ত রেগে বলল, এখন তো নেট ও পাবো না, ধুর। আহানা নিজের ফোন নিয়ে চেষ্টা করল, তার ফোনেও নেট নেই, নেটের একটা দাগ ও নেই। বিকাল হয়ে গেছে ততক্ষণে। একটা চিল ডাকতে ডাকতে পাহাড়ের উপর গিয়ে বসল। শান্ত আর আহানা সেদিকে তাকিয়ে চিলটার দিকে মুখ ছোট করে চেয়ে আছে। চিলটা দেখে আহানার মনে চাচ্ছে কান্না শুরু করে দিতে, মনের ভয়টা আরও জেগে উঠল। আর শান্তর মনে হচ্ছে বেকুব পাখি, মানুষের বিপদ দেখলে কাউ কাউ করতে করতে উড়ে, একটা থাবর মারলে কাউ কাউ যেত পাখিটার, আর আমার রাগ ওটাও কমত। আহানা ব্রুকুচকে শান্তর দিকে তাকিয়ে আছে। শান্ত রেগে মেগে হনহনিয়ে হাঁটা ধরল। আহানা মুখটা ছোট করে দাঁড়িয়ে শান্তর চলে যাওয়া দেখতেছে। শান্ত কিছু দূর গিয়ে থেমে আহানার দিকে তাকিয়ে বলল, তোমাকে কি কোলে করে নিয়ে যেতে হবে? যাব না আমি, আপনি যান। আহানা আরেক দিকে ফিরে হাঁটা ধরল। এই মেয়েটার মতো বেয়াদব আর দুইটা দেখিনি, কেয়ামতের ভিতরে ঢং দেখাচ্ছে। শান্ত এগিয়ে এসে আহানার হাত চেপে ধরল। চলো আমার সাথে। শান্ত আহানার কাটা হাতটা চেপে ধরে ওকে নিয়ে যাচ্ছে। আহানা কাঁদতে কাঁদতে বলল, ছেড়ে দিতে। শান্ত ওর কথায় কান না দিয়ে হেঁটে চলছে। শেষে আহানা ব্যথায় কুকরিয়ে উঠতেই শান্ত থেমে গেল। হাত ছেড়ে দিতেই দেখল আহানার হাত ভর্তি রক্ত। এসব কি করে হলো? আহানা হাত দিয়ে চোখ মুছে বলল, কিছু না। এখন তো ব্যান্ডেজ করলে ভালো হতো, রক্ত বের হওয়া কমাতে পারতাম। দেখি তোমার ওড়না ছিল, সেটা দিয়ে বেঁধে দিব। আহানা চোখ বড় করে বলল, না আমি ঠিক আছি। আরে একটুই তো ছিঁড়ব, দাঁড়াও আমি ছিঁড়তেছি। শান্ত আহানার ওড়নায় হাত দিতেই আহানা টান দিয়ে সরিয়ে ফেলে বলল, না আমার ওড়না ছিঁড়বেন না একদম। শান্ত চোখ রাঙিয়ে নিজের পকেট থেকে একটা সাদা রুমাল বের করে আহানার হাত টেনে ধরে একটা গিট্টু দিতে দিতে বলল, আমার এত ফালতু সময় নেই তোমার মতো মেয়ের কেয়ার করার। ইনফেকশন হয়ে গেল, অজ্ঞান হয়ে যাবা সেই আমাকেই তোমাকে বয়ে ঢাকা পর্যন্ত নিয়ে যেতে হবে, তাই এই কাজ করতেছি। রুমাল দিয়ে আহানার হাত পেঁচাতে পেঁচাতে ভাবতে লাগলো, কি এমন আছে এই ওড়নাতে? নিশ্চয় বিএফ দিছিল, সেটাই হবে। আহানা মনে মনে ভাবতেছে, অমন করে তাকিয়ে কি ভাবতেছেন উনি। তারপর আবারও ওর আরেক হাত ধরে হাঁটা ধরল শান্ত। সন্ধ্যা নেমে আসতেছে। শান্ত আহানাকে নিয়ে এখনো হেঁটে যাচ্ছে। কই যাচ্ছে তা দুজনের একজনেও জানে না। আহানা থেমে গেল হঠাৎ। কি? পায়ে ব্যথা করে আর হাঁটতে পারবো না আমি? তো এখানে থাকার ইচ্ছা আছে নাকি? চাকমাদের একটা দল হেঁটে যাচ্ছে, সম্ভবত কোনো অনুষ্ঠানে যাচ্ছে। সবাই সেজে গুজে বিরাট মিছিলের মতো করে যাচ্ছে। রোডে একটু জায়গাও নেই,
একজন আরেকজনের হাত ধরে হেঁটে চলেছে। শান্ত আর আহানা উনাদের চাপাচাপিতে মিছিলের মাঝখানে এসে পড়ল। উনারা খুশি হয়ে ভাবলেন হয়তো ওরা জয়েন করতে চায় তাদের সাথে, তাই ওদের টেনে দলে ঢুকিয়ে ফেলল তারা। শান্ত আর আহানা একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে আছে। একটা মাঠে এসে সবাই থেমে গিয়ে নাচগান শুরু করে দিল একসাথে মিলে। একটা মেয়ে এসে আহানার হাত ধরে নিয়ে গেল শান্তর পাশ থেকে। শান্ত কিছু বলতেও পারল না, কারণ সুপারি গাছের পাতা দিয়ে বেড়া দেওয়া একটা বাড়ির ভিতরে নিয়ে গেছে আহানাকে। সেখানে সব মেয়েরা আছে, শান্তর যাওয়া নিষেধ, এখন যেতে গেলেও মার খেতে হবে, যেন তেন মায়ের না একেবারে গনপিটুনি। তাই চুপচাপ সে তাকিয়ে রইল ওদিকে। একজন শান্তকে বলল আহানাকে নাচের পোশাক পরাতে নিয়ে গেছে। উনি যে ভাষা ইউজ করেছেন শান্তর তা বুঝতে পাক্কা 5 মিনিট লেগেছে। শান্ত একটা নারকেল গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, তার পাশের চাকমা লোকটাকে কিভাবে ঢাকা যাবে সেটা জিজ্ঞেস করতেই উনি ক্যাবলার মতো চেয়েছিলেন। শান্তর ইচ্ছে করতেছে নিজের চুল নিজে ছিঁড়তে। চারপাশটা মানুষে ভর্তি, তিল পরিমাণ জায়গা নেই কোথাও, সব ছেলের গায়ে এক পোশাক, সব মেয়ের গায়ে এক পোশাক। একজন বয়স্ক লোক শান্তর সাথে পরিচয় হতে আসলেন, সম্ভবত উনি গ্রামের প্রধান, তার পদের নাম চাকমা রাজা। তিনি শান্তকে শুদ্ধ ভাষায় বললেন এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটার নাম হল নুত্তকজুর। বাংলা নববর্ষ উপলক্ষে তারা 3টি পর্বে বিভক্ত অনুষ্ঠান উদযাপন করেন। নুত্তকজুর হল শেষ পর্ব। তিনি তার পরিচয়টাও দিলেন। তারপর শান্তকে বললেন তোমরা কি স্বামী স্ত্রী? শান্ত খুব ভালো করে জানে শুধু ফ্রেন্ড বললে কেলানি খেতে হবে, লোকটার সাথে 2 জন পেয়াদাও আছে, স্বামী স্ত্রী বললে ভালো আপ্যায়ন করবে এরা। শান্ত হ্যাঁ বলে দিল। হঠাৎ করে ঢাক ঢোলের আওয়াজ বেড়ে গেল। এক সারিতে কিছু চাকমা নারী হেলে দুলে আসতেছে ওই বেড়াটা পেরিয়ে। কারোর দিকেই ভালো করে শান্ত তাকালো না। চোখ নামাতে গিয়ে আটকে গেল। সারির 7 জন যে আছে সে হলো আহানা। গায়ে চাকমাদের পোশাক, পুরো ওদের মতো করেই আহানার ড্রেস আপ করা হয়েছে, স্কার্টের মতো নিচের দিকে, সেটা কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত, আর উপরে ব্লাউজের মতো একটা পোশাক, খুব আটসাটভাবে বাঁধা পুরো পোশাকটি। শান্ত কিছুক্ষণ তাকিয়ে থেকে আরেক দিকে চোখ ফিরিয়ে নিল। আহানা চুপচাপ সেখানে দাঁড়িয়ে আছে, অন্য মেয়েরা নেচে যাচ্ছে। আহানা তাকিয়ে ওদের নাচ দেখতেছে। মাঠের এপাশে শান্ত আর ওপাশে আহানা। সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে ফেলল সবাই। কিছু দূর গেলেই আগুন, খড়কুটা, কাঠ দিয়ে জ্বালানো সব। 2টো লোক এসে আগুনের পাশ থেকে কলাপাতায় মোড়ানো খাবার শান্ত আর আহানার হাতে তুলে দিয়ে চলে গেল। শান্ত চোখ একবার বড় করে আবার ছোট করে বুঝার চেষ্টা করতেছে এটা কি খেতে দিল ওরা। আহানার দিকে তাকিয়ে দেখল সে শান্তর দিকে চোখ তুলে তাকিয়ে আছে। চোখ দেখেই বোঝা যায় এই খাবারের এক্সপেরিমেন্ট সে আমাকে দিয়ে করাতে চায়। শান্ত খেলে সে খাবে, তার ও কেমন একটা লাগতে সে খাবারটা খেতে। শান্ত ঢোক গিলে খাবারটা নিয়ে মুখে দিল, তারপর বলল বাহ, মজা তো। সেই বয়স্ক লোকটা পাশেই চেয়ারে বসা ছিলেন। উনি বললেন এটা আমাদের ঐতিহ্যবাহী খাবার, বাঁশের রান্না, মাছ, ঝাল জাতীয় মশলা আর শাকসবজি সিদ্ধ করে কলাপাতায় মুড়িয়ে আগুনের পাশে রেখে তারপর খাওয়া হয় এটা। আহানা এবার বুঝতে পেরে খাবারটা মুখে দিল। অতটাও খারাপ না, খেতে বেশ লেগেছে। 8টা বেজে গেছে, ওদের অনুষ্ঠানটা অবশেষে শেষ হল। শান্ত কি করে রাতটা কাটাবে সেটাই ভাবতেছে। হঠাৎ করে সেই ক্যাবলা লোকটা শান্তর হাত ধরে বেড়া পেরিয়ে একটা ঘরে নিয়ে গেল। বাঁশ আর কাঠের তৈরি ঘর, মই বেয়ে উঠতে হয়। ঘরটাতে 3টে রুম, 2টো বেডরুম আর একটা রান্নাঘর। শান্তকে বাম পাশের রুমটাতে যেতে বলল লোকটা, তারপর নিজে ডান পাশের রুমটায় চলে গেল। তার বউ আর সে ওই রুমে থাকবে। শান্ত এদিক ওদিক তাকিয়ে বলতে গেল আহানা কই, কারণ তখন আহানা হাত ধুতে এদিকে আসছিল আর তার দেখা পায়নি সে। তখনই ওর নজর গেল রুমের ভেতর আহানার হাত দেখা যাচ্ছে। শান্ত রুমে প্রবেশ করতেই আহানা বাঁশের বেড়ার সাথে লেগে গিয়ে বলল খবরদার। শান্ত গম্ভীর হয়ে বিছানায় এসে বসল। আহানা পোশাকটার উপর তার ওড়নাটা পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। শান্ত নীরব থেকে বলল আমি অনেক ট্রাই করছি, বাট ঢাকা যাওয়ার কোনো রাস্তাই পাচ্ছি না, হয়তো কাল সকাল অবধি পেয়ে যাব, আজ রাতটা। আহানা চিৎকার করে বলল আমি আপনার সাথে এই রুমে থাকব, তাও একসাথে? তোমার সমস্যা হলে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো। শান্ত জ্যাকেটটার চেইন আটকাতে আটকাতে কথাটা বলতেছিল, তারপর বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল। আহানা চুপচাপ দাঁড়িয়ে আছে, তারপর ভাবতে ভাবতে রুম থেকে বেরিয়ে গেল। যে বাসার সামনে এত এত মানুষ ছিল এতক্ষণ, আর সেখানে এখন একটা পিঁপড়াও চোখে পড়ছে না। এখানকার মানুষ এত তাড়াতাড়ি ঘুমায়? আহানা ঘর থেকে বেরিয়ে উঠানে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। চাঁদের আলো, কাঠের আগুন জ্বলতেছে। এই ছেলেটাকে একদম বিশ্বাস করতে পারছে না সে। তার উপর এই পোশাক, চেঞ্জ যে করব তার ও উপায় নেই, জোর করে পরায় দিছে আমাকে।
ঘরটার গা ঘেঁষে একটা পাহাড়, বেশি বড়ও না ছোট না। পাহাড়টা দেখে আহানার কলিজা বের হওয়ার উপক্রম, কারণ ঘুটঘুটে অন্ধকার, তার উপর কেমন কেমন আওয়াজ আসতেছে পাহাড়টা থেকে। একটা শিয়াল কাছে দাঁড়িয়ে ডাক দিল। আহানা ভিয়ে চিৎকার দিয়ে সরতে যেতেই শান্তর সাথে ধাক্কা খেল। কি, এখানে কি করো তুমি? আপনাকে বলতে হবে? চলো ভিতরে চলো, এখানে থাকা সেফ না। যাব না, আমি আপনার সাথে এক রুমে থাকব না। শান্ত আর কিছু বলল না, চলে গেল। আহানা ঘরটার সামনে বসে আছে। মশার কামড় খাচ্ছে। মশার উৎপাত এত বেড়ে গেছে, মনে হয়ে রুমে যেতে বাধ্য করবে তাকে। না, উঠব না আমি। শীতে গা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। বাধ্য হয়ে ঘরটার ভিতরে এসে লুকিয়ে রুমে উকি দিল আহানা। শান্ত আরামসে শুয়ে শুয়ে ফোনে গেমস খেলতেছে। আহানা সোজা গিয়ে খাটের এক কোণে পা তুলে বসে পড়ল। মশা কামড়িয়ে হাত পা ফটকা বানায় ফেলছে। রুমটাতে একটা খাট ছাড়া আর কিছু নেই, একটা চেয়ারও না, থাকলে অন্তত সেখানে বসা যেত। শান্ত আহানার দিকে চেয়ে দেখল সে খাটের শেষ প্রান্তে জানালায় মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছে। মাঝে মাঝে জানালা থেকে আসা হাওয়ায় কেঁপে কেঁপে উঠতেছে। শান্ত তার জ্যাকেটার দিকে তাকিয়ে সেটা খুলে নিল। আহানার গায়ে পরাতে যেতেই ও জেগে তাকিয়ে দেখল শান্ত খালি গায়ে, হাতে জ্যাকেট। আহানা ভয়ে পেয়ে সরতে যেতেই বাঁশের জানালার কোণার সাথে ব্যথা পেল পিঠে। ওহ, আগেও বলেছি, এখনো বলতেছি, তোমার মতো মেয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। শীতে মরে যাচ্ছ তাই জ্যাকেট দিচ্ছিলাম তোমাকে। লাগবে না। আহানা ওড়নাটা ভালো করে গায়ে খিচে খাটের কোণায় দূরে গিয়ে বসল। শান্তর রাগে মাথা ফেটে যাচ্ছে। হাতের কবজি কচলিয়ে দুহাত দুপাশে রেখে আহানার দিকে এগিয়ে গেল সে। আহানা চিৎকার দেওয়ার আগেই ওর মুখ চেপে ধরে ফেলল শান্ত। শুনো, তোমার সাথে আমি যদি এখন জোর করেও কিছু করে ফেলি, তোমার ক্ষমতা নেই আমাকে আটকানো। আর যাই হোক, আমি তোমার সাথে এসব করব না। তোমার প্রতি আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। আমাকে এমন ভাব দেখিয়ে নিজেকে উপরে তুলতে যেও না। আহানার মুখ থেকে হাত ছাড়তেই ও চিল্লাই বলল, আপনার চরিত্র খারাপ। শান্ত কথাটা না শোনার ভান করে জ্যাকেটটা আবারও পরে খাটের আরেক প্রান্তে গিয়ে বসে পড়ল। হারিকেন জ্বালানো, বাঁশের একটা কোণার সাথে ঝুলিয়ে রাখা আছে হারিকেনটা। শান্ত জীবনে হারিকেন বাস্তবে দেখেনি, তাই ভালো করে উকিবুকি দিয়ে একটা ছবি তুলে নিল হারিকেনের। বইতে না, টিভিতে দেখছিলাম, সামনাসামনি এই প্রথম দেখলাম। আহানা কখন যে ঘুমিয়ে পড়ল, চোখ মেলে দেখল শান্ত লম্বা হয়ে ঘুমায় গেছে খাটের আরেক পাশে। আহানা খাট থেকে নেমে তার জামাটা হাতে নিয়ে বের হলো ঘর থেকে। যে মেয়েটা ওকে কাল জামাটা পরিয়ে দিয়েছিল তাকে গিয়ে বলল বাথরুম দেখাতে। সে দেখিয়ে দিতেই আহানা গিয়ে তার আগের জামাটা পরে আসলো। পোশাকটা মেয়েটাকে দিয়ে বলল ফেরত নিতে। মেয়েটা মুচকি হেসে বলল, নিয়ে যান আপামনি। আহানা জামাটা হাতে নিয়ে রুমে আসলো। শান্ত মরার মতো ঘুমাচ্ছে। ইচ্ছে করছে চোর মেরে উঠাইবে আদ বটাকে। ওর জন্য কাল রাত আমাকে এখানে থাকতে হয়েছে। অসভ্যা। আহানা শান্তর পাশে দাঁড়িয়ে ওর পায়ের আঙ্গুলে চিমটি কাটল। সাথে সাথে শান্ত লাফ দিয়ে উঠে পা ধরে দেখল কিছু কামড় দিশে কিনা। আহানা মুখ বাঁকিয়ে বলল, আজ থাকা যাবেন না নাকি? না গেলে বলেন আমি যাই।